হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের থার্ড সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের থার্ড সেমিস্টারে যাদের অনার্সের DSCC3 পেপার রয়েছে, এই পেপারে একটু গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ প্রশ্নের অ্যান্সারও আমি পোস্ট করতে শুরু করে দিয়েছি। তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন বিভিন্ন আপডেট ও সাজেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবে। তাহলে আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। আদি মধ্যযুগীয় ভারতে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়। এই সময় এক শক্তিশালী কেন্দ্রীয় রাজনৈতিক শক্তির অনুপস্থিতিতে এবং ভূমি অনুদান প্রথার ব্যাপক প্রসারের কারণে একটি নতুন সামাজিক রাজনৈতিক ব্যবস্থার উদ্ভব ঘটে। ব্যবস্থার এখানে একটা ওয়ার্ড তোমরা যোগ করে নেবে, উদ্ভব ঘটে বলে, ঠিক আছে? এখানে মিস্টেক হয়ে গেছে, উদ্ভব ঘটে বলে লিখবে। তারপর লিখবে যা সামন্ততন্ত্র নামে পরিচিত। এই ব্যবস্থাটি সাম্রাজ্যের ক্ষমতাকে স্থানীয় ছোট ছোট শাসকদের হাতে তুলে দেয়। এই বিকেন্দ্রীভূত ক্ষমতার কাঠামো ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের গতিপথকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয়। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতে কোনো একক ও শক্তিশালী কেন্দ্রীয় রাজনৈতিক শক্তি ছিল না। হর্ষবর্ধনের মতো কিছু শাসক সাময়িকভাবে ঐক্য ফিরিয়ে আনার চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি। এই রাজনৈতিক শূন্যতার সুযোগে বিভিন্ন আঞ্চলিক শক্তি নিজেদের স্বাধীন ঘোষণা করে এবং নিজেদের মধ্যে ক্ষমতা দখলের জন্য প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শাসক তার ক্ষমতা বজায় রাখতে স্থানীয় প্রধানদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা সামন্ত ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিবর্তন ছিল ব্রাহ্মণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানকে করমুক্ত ভূমি অনুদান দেওয়ার প্রথা। শাসকরা ধর্মীয় আশীর্বাদ লাভের জন্য এবং সমাজের উচ্চবর্গের সমর্থন পাওয়ার জন্য এই প্রথা ব্যবহার করতেন। এই অনুদানের ফলে পুরোহিত বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শুধু জমির মালিকই হতো না, বরং সেই জমি থেকে কর আদায় এবং সেই অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার অধিকারও পেত। ঐতিহাসিক রামচরণ শর্মা তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান ফিউডালিজমে দেখিয়েছেন যে এই ভূমি অনুদান প্রথা এক নতুন শ্রেণীর ভূমি মালিক তৈরি করেছিল, যারা আর কেন্দ্রীয় শাসকের অধীনে ছিল না, বরং নিজেদের অঞ্চলে কার্যত স্বাধীন শাসক হয়ে উঠেছিল। বিশাল সাম্রাজ্যকে কার্যকরভাবে শাসন করার জন্য কেন্দ্রীয় শাসকদের পক্ষে প্রতিটি অঞ্চলে সরাসরি নিয়ন্ত্রণ রাখা কঠিন ছিল। তাই তারা সামরিক ও প্রশাসনিক দায়িত্ব স্থানীয় প্রধানদের হাতে তুলে দিতে বাধ্য হন। এই স্থানীয় প্রধানরা নিজ নিজ অঞ্চলের প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা লাভ করেন এবং বিনিময়ে কেন্দ্রীয় শাসককে সামরিক সহায়তা বা রাজস্ব প্রদান করতেন। এই ব্যবস্থা প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পরিবর্তে ক্ষমতার বিকেন্দ্রীকরণকে ত্বরান্বিত করে। এই স্থানীয় শাসকরা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে এবং সুযোগ পেলেই কেন্দ্রীয় শাসনকে অস্বীকার করে স্বাধীন হতে চাইত। সাম্রাজ্যের প্রতিরক্ষা এবং যুদ্ধের সময় সৈন্য সংগ্রহের জন্য রাজারা স্থানীয় প্রধানদের ওপর নির্ভরশীল ছিলেন। এই প্রধানদের সামরিক সামন্ত বলা হতো। তারা তাদের অঞ্চলে নিজস্ব সৈন্যদল রাখতেন এবং প্রয়োজনের সময় কেন্দ্রীয় শাসককে সামরিক সাহায্য প্রদান করতেন। এর বিনিময়ে তারা ভূমি অনুদান এবং প্রশাসনিক সুবিধা পেতেন। এই ব্যবস্থা সেনাবাহিনীকে বিকেন্দ্রীভূত করে তোলে। কেন্দ্রীয় শাসকের নিজের কোনো বিশাল স্থায়ী সেনাবাহিনী ছিল না, যা তাকে সামন্তদের ওপর নির্ভরশীল করে তোলে। এর ফলে সামন্তরা আরও শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের আনুগত্য নিশ্চিত করা কেন্দ্রীয় শাসকের পক্ষে একটি বড় চ্যালেঞ্জ ছিল। ঐতিহাসিক রামচরণ শর্মা ইন্ডিয়ান ফিউডালিজম গ্রন্থে দেখিয়েছেন যে সামরিক প্রয়োজনীয়তা সামন্তদের উত্থানের অন্যতম কারণ ছিল। গুপ্ত পরবর্তী যুগে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে এক ধরনের মন্দা দেখা দেয়। ঐতিহাসিকদের মতে এই সময় মুদ্রার ব্যবহার কমে যায়। এটি ইঙ্গিত করে যে অর্থনীতি আর মুদ্রার ওপর নির্ভরশীল ছিল না, বরং ভূমিভিত্তিক ব্যবস্থায় ফিরে যাচ্ছিল। এর ফলে বাণিজ্যিক নগরগুলোর গুরুত্ব কমে যায় এবং গ্রামীণ অর্থনীতির প্রাধান্য বাড়ে। ভূমি তখন সম্পদের প্রধান উৎস হয়ে ওঠে। শাসকরা রাজস্ব হিসেবে সরাসরি নগদ অর্থ না পেয়ে শস্য বা শ্রমের আকারে কর আদায় করতে শুরু করেন, যা ভূমি অনুদান প্রথার প্রসারকে আরও উৎসাহিত করে। ভূমি অনুদান প্রথা এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে সমাজে একটি নতুন ভূস্বামী বা জমিদার শ্রেণীর উদ্ভব ঘটে। এই শ্রেণীর মানুষরা কৃষক বা সাধারণ মানুষের উপর সরাসরি নিয়ন্ত্রণ লাভ করে। তারা শুধু কর আদায়ই করতো না, বরং বিচারিক ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বও পালন করত।
এই ভূস্বামীরা প্রায়শই কৃষকের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করত এবং তাদের শোষণ করত, যা গ্রামীণ সমাজে এক নতুন বৈষম্য তৈরি করে। এই ভূস্বামীরা ক্রমশ শক্তিশালী হয়ে স্থানীয় ক্ষমতা কেন্দ্রে পরিণত হয়। ঐতিহাসিক হরবংশ মুখিয়া এই প্রসঙ্গে দেখিয়েছেন যে এই ভূমি অনুদান প্রথার ফলে একটি বিকেন্দ্রীভূত ভূস্বামী গড়ে উঠেছিল। এরা কেবল রাজস্ব আদায় করত না, বরং নিজ নিজ অঞ্চলের রাজনৈতিক ক্ষমতাও ভোগ করত। সামন্ততান্ত্রিক ব্যবস্থা সামাজিক স্তরবিন্যাসকে আরও দৃঢ় করে তোলে। সমাজের শীর্ষে ছিল রাজা এবং তার অধীনে ছিল বিভিন্ন স্তরের সামন্ত, মহাসামন্ত, রাজপুত্র এবং ভূস্বামীরা। তাদের নিচে ছিল সাধারণ কৃষক, যারা ভূমিদাস বা প্রজা হিসেবে পরিচিত ছিল। এই ব্যবস্থার ফলে কৃষকদের গতিশীলতা হ্রাস পায়। তারা তাদের নিজস্ব জমি ছেড়ে অন্য কোথাও যেতে পারত না, কারণ তারা তাদের ভূস্বামীর অধীনে আবদ্ধ ছিল। এই সামাজিক কাঠামো একটি পিরামিডের মতো ছিল, যেখানে ভূমি এবং ক্ষমতা উপরের স্তরে কেন্দ্রীভূত ছিল। আদিম মধ্যযুগে কৃষি ব্যবস্থা সামন্ততন্ত্রের উত্থানকে প্রভাবিত করেছিল। কৃষিকাজকে আরও স্থিতিশীল এবং লাভজনক করার জন্য শাসকরা কৃষকদের ওপর নিয়ন্ত্রণ জোরদার করেন। কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সামন্তদের। এই সামন্তরা কৃষকদের ওপর বিভিন্ন ধরনের কর আরোপ করত এবং বেগাশ্রম আদায় করত। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এই সময় কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তি এবং সেচ ব্যবস্থার উন্নতি ঘটলেও এর সুফল সাধারণ কৃষকের কাছে পৌঁছতো না। এর ফলে ভূমিহীন কৃষকদের সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা সামন্তদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। রাজারা তাদের শাসনকে বৈধতা দেওয়ার জন্য এবং জনগণের আনুগত্য নিশ্চিত করার জন্য ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্রাহ্মণদের সাহায্য নিতেন। ব্রাহ্মণদের দেওয়া ভূমি অনুদান ছিল এই কৌশলের একটি অংশ। এই অনুদানের ফলে শাসকরা ধর্মীয় সমর্থন লাভ করতেন এবং ব্রাহ্মণরা সামন্ততান্ত্রিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করতেন। ঐতিহাসিক ডিডি কোশাম্বী তার লেখায় দেখিয়েছেন যে এই ধর্মীয় পৃষ্ঠপোষকতা রাজাদের শাসনকে কেবল রাজনৈতিকভাবে নয়, বরং সামাজিকভাবেও বৈধতা দিত এবং সামন্ততন্ত্রকে আরও শক্তিশালী করে তুলত। এই সময় ভারতের উত্তর পশ্চিম দিক থেকে বিভিন্ন বহিরাগত আক্রমণের হুমকি বাড়ছিল। কেন্দ্রীয় শাসকের পক্ষে বিশাল সাম্রাজ্যের সব সীমান্ত রক্ষা করা কঠিন ছিল। এই পরিস্থিতিতে স্থানীয় সামন্তদের ওপর প্রতিরক্ষা ও সামরিক দায়িত্ব দেওয়া হয়। তারা নিজস্ব দুর্গ নির্মাণ করত এবং নিজ নিজ অঞ্চলের নিরাপত্তার জন্য সামরিক বাহিনী রাখত। এই প্রতিরক্ষা ব্যবস্থা কেন্দ্রীয় শাসকের দুর্বলতাকে প্রমাণ করে এবং স্থানীয় সামন্তদের ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ঐতিহাসিক ইরফান হাবিব মনে করেন যে ভূমি অনুদানের মাধ্যমে সামরিক দায়িত্ব বন্টন ছিল সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ। আদিম মধ্যযুগে ভারতের সামন্ততন্ত্রের উত্থান ছিল একটি জটিল প্রক্রিয়া, যা বহুবিধ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কারণের ফলস্বরূপ ঘটেছিল। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সৃষ্ট রাজনৈতিক শূন্যতা, ভূমি অনুদান প্রথার ব্যাপক প্রসার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং সামরিক প্রয়োজনীয়তা এই ব্যবস্থার প্রধান চালিকা শক্তি ছিল। ব্যবস্থা একদিকে যেমন ক্ষুদ্র ক্ষুদ্র আঞ্চলিক রাজতন্ত্রের জন্ম দিয়েছিল, অন্যদিকে তেমনি গ্রামীণ অর্থনীতিতে ভূমিদাস ও ভূস্বামীদের একটি নতুন সম্পর্ক তৈরি করেছিল। সামন্ততন্ত্রের কারণে ভারতের রাজনৈতিক ঐক্য দুর্বল হয় এবং বিভিন্ন আঞ্চলিক রাজ্যের মধ্যে প্রায়শই সংঘর্ষ হতো, যা পরবর্তীকালে তুর্কি আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে একটি বড় বাধা ছিল। এই ব্যবস্থা একদিকে যেমন কৃষকদের শোষণের নতুন পথ খুলে দিয়েছিল, তেমনি এর মাধ্যমে স্থানীয় স্তরে ক্ষমতা ও সম্পদ কেন্দ্রীভূত হয়, যা ভারতীয় সমাজের ভবিষ্যৎ গতিপথকে বহুলাংশে প্রভাবিত করে। আদি মধ্যযুগের সামন্ততন্ত্রের শেষ পর্যন্ত ভারতের রাজনৈতিক ও সামাজিক কাঠামোকে এমনভাবে বদলে দেয় যে এটি পরবর্তী শতাব্দীগুলোতেও প্রভাব বিস্তার করে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটা আমি শেয়ার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নের খাতায় নোট ডাউন করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।